আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ফরিদ ভাই, আমার একটা কথা মনে পড়ে, কবি সুফিয়া কামাল যখন মারা গিয়েছিলেন তখন আফসোস করে, আমি নাম বলছি না, পত্রপত্রিকায় এসেছিল যে বনের যদি বানরও মারা যায় আরেকটা বানর মাতম করে। আমাদের দেশে মুক্তিযোদ্ধা আওয়ামী লীগে গেলে বিএনপির লোকজন কাঁদে না, মুক্তিযোদ্ধা বিএনপিতে গেলে আওয়ামী লীগের লোকজন কাঁদে না। তোফায়েল আহমেদের মতো একটা মানুষ, আমি সবগুলো নিউজ পোর্টাল খুঁজে দেখলাম, ওনার মতো একটা বীর মানুষ মারা গেছেন, উনি শুধু আওয়ামী লীগের ঘরেই রয়ে গেছেন। বিএনপি সরকার, এত বড় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সরকার, জামাতের কথা বাদিয়ে দিলাম, এনসিপির কথা বাদিয়ে দিলাম। এই যে দর্শকরা কমেন্ট করছে যে এই যে নতুন বিপ্লবী, সকল বিপ্লবী প্রজন্ম, এরা তোফায়েল আহমেদের মর্ম বুঝবে না। কিন্তু আর কেউ কি নেই মুক্তিযোদ্ধারা যারা বিএনপিতে আছেন যে তোফায়েল আহমেদের প্রতি এক মুষ্টি শ্রদ্ধা জানাতে পারেন? শেখ ফরিদ ভাই, এই প্রসঙ্গের পাশাপাশি আমি সমসাময়িক আরেকটা ইস্যুতে আপনার কাছে চলে যাবো, কারণ মামুন ভাইয়ের কাছে আমি ভিন্ন আরেকটা প্রসঙ্গে যাব। পার্বত্য, আজকের হট অফ দ্য কান্ট্রি সন্ধ্যার পর পার্বত্য মন্ত্রীর পদত্যাগ পত্রপত্রিকায় এসছে। সেখানে ক্ষমতার দম্ভ, অন্তর্দলীয় কোন্দল, তারপরে প্রশাসক নিয়োগ, বিভিন্ন নিয়োগ টিয়োগ নিয়ে এইসব কোন্দলে দুই পক্ষ, এক পক্ষ তার পদত্যাগ দাবি করছিল, আরেক পক্ষ আবার তার এখন পদত্যাগ প্রত্যাহারের পক্ষে নেমেছে। সরকারের মাত্র 100 দিনের মাথায় এর তাৎপর্য কি? এই দুইটা জিনিস শেখ ফরিদ ভাইয়ের কাছ থেকে শুনে আরো একটি খুব উল্লেখযোগ্য ঘটনা আছে, আমি সেটা নিয়ে মামুন ভাইয়ের কাছে যাবো। জনাব শেখ ফরিদ, ব্লগার, বিশ্লেষক। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আমার প্রিয় আইনজীবী এবং বিশ্লেষক মামুন ভাই এবং আপনার দর্শক যারা রয়েছেন তাদের সকলকে আমার সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। আসলে আপনি যে কথাটা বললেন, তোফায়েল আহমেদ একটা নামেই তার ইতিহাস। বঙ্গবন্ধুর সহচর হিসেবে বর্ণাঢ্য, তার জীবনটাই হচ্ছে বর্ণাঢ্য। ছাত্র জীবন বলেন, রাজনৈতিক জীবন বলেন, বর্ষিয়ান রাজনীতিক বলেন, আর ছাত্র নেতা তোফায়েল আহমেদ বলেন, আর বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ বলেন। কোনটাকে আপনি ফেলে দিবেন, কোনটাকে ধরবেন? মানে তাকে নিয়ে আমরা আলোচনা করলে বা তাকে সম্মান দিলে বরং আমরাই ঋদ্ধ হব, আমরাই সম্মানিত হব। তাকে আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছেন, যেটা আমাদের বাংলাদেশের জন্য অপ্রিয় হলেও সত্য। একজন মুক্তিযোদ্ধা, বিএনপির কোন লোক বিবৃতি দেয় নাই। জামাতে তো প্রশ্ন আসে তারা বিবৃতি দিলে কি না দিলে কি, সেটা আলাদা বিষয়, কারণ তারা তো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, তারা বিবৃতি দিলেও তো আমাদের কিছু যায় আসে না। কিন্তু বিএনপির বা অন্য কোনো দলের আপনি দেখেন একটা বিবৃতি পর্যন্ত দেয় নাই। এটা আমাদের কিন্তু জাতীয় রাজনীতিতে সৌহার্দ্যের দৈন্যতা, আমাদের নীচতা প্রকাশ পায়। বাংলাদেশের ইতিহাস, আপনি যত বড় রাজনীতিবিদ হন, তোফায়েল আহমেদ 9 বারের এমপি, মন্ত্রী ছিলেন, উপদেষ্টা ছিলেন, একটি বড় দলের একটি সরকারের তিনি উপদেষ্টা ছিলেন। তার চাইতে বড় কথা, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর সহচর। যিনি বঙ্গবন্ধুর সহচর হন, এমপি তো মন্ত্রিত্ব দিলেই কি না দিলেই কি, তিনি তো ইতিহাসের অংশ হয়ে গেছেন। একজন ব্যক্তি, আমি কালকে মন্ত্রী হয়ে যেতে পারি, মামুন ভাইকে কালকে মন্ত্রী বানালেন, আপনাকে কালকে মন্ত্রী বানানো হলো, আমরা হয়তো সরকারের অংশ হব, ইতিহাসের অংশ হব না। কিন্তু তোফায়েল আহমেদ, তিনি যদি 9 বার এমপি নাও হতেন, তিনি কিন্তু ইতিহাসের অংশ। যেটা আমাদের সৈয়দ সাহেব বললেন যে বঙ্গবন্ধুর সাথে একেবারেই সহচর। আপনারা যেমন তাকে কাছ থেকে চিনেন, আমার হয়তো সেই সুযোগ হয়নি, কারণ আমার অত কাছে যাওয়ার সুযোগ হয়নি তার। আমি রাজ্জাক ভাই পর্যন্ত গিয়েছিলাম, তার কাছে যেতে পেরেছি, যদি তাকে ভাই বলে, সে তো আমার অনেক সিনিয়র। তারপর যে বললেন যে বাপেও ভাই বলে, আমরাও ভাই বলি, বিষয়টা এরকম। সেই হিসেবে আমরা আব্দুর রাজ্জাক সাহেবের কাছে যেতে পেরেছিলাম, সেটা আলাদা প্রসঙ্গ। তোফায়েল আহমেদ, তিনি ছাত্র রাজনীতিরও কিংবদন্তি, তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসেরও কিংবদন্তি। তাকে আপনি হেয় করতে পারবেন না। আপনি তাকে স্যালুট দিলেন কি দিলেন না, আপনি তাকে সম্মান দিলেন কি দিলেন না, এতে তার কিছু যায় আসে না। এতে আমরা যারা দেব না তাদের যায় আসে, কারণ ইতিহাস এভাবেই লেখা হবে যে যেই দেশে যে বাংলাদেশ সৃষ্টি করেছিল তার সহচর ছিলেন তোফায়েল আহমেদ, তাকে আজকে মামলা নিয়ে তাকে মৃত্যুবরণ করতে হবে। এটা আমাদের জন্য জাতীয় লজ্জা। তার সম্পর্কে অনেকেই দেখি অনেক কথা বলে,
আওয়ামী লীগের ভিতর আপনি যেটা শিরোনাম দিয়েছেন যে অভিমানী তোফায়েল আহমেদ, যে তার অভিমান করা আমি মনে করি না তিনি অভিমান করেছিলেন। কারণ একটা মানুষ 9 বার এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, উপদেষ্টা হয়েছেন, তার আর পাওয়ার চাওয়ার কি আছে, থাকার কথা ছিল না। তাই আমি মনে করি না যে তিনি খুব একটা অভিমান করেছিলেন। কারণ রাজনীতিতে কিছু ছন্দপতন ঘটতে পারে, তার বয়সও হয়েছিল। আর তিনি অবশ্যই আওয়ামী লীগের প্রতি নিবেদিত থাকাটাই স্বাভাবিক। এবং তিনি আওয়ামী লীগের প্রতি নিবেদিত যদি না হতেন, সেটাই অস্বাভাবিক হতো, আমরা বিস্মিত হতাম। বঙ্গবন্ধু সহচর হিসেবে মুক্তিযুদ্ধে তার যে অবদান, বঙ্গবন্ধুকে সাধারণ জনগণের, ছাত্র জনতার পক্ষ থেকে তিনি বঙ্গবন্ধু উপাধি দিয়েছেন, আরেক ইতিহাস তিনি হয়ে গেছেন। বঙ্গবন্ধুর নামে যেমন একটা ইতিহাস হয়েছে, তেমনি সেই নাম ঘোষণা করে তিনি ইতিহাস হয়ে গেছেন। তিনি একজন সংগঠক ছিলেন মুক্তিযুদ্ধের। তাকে আমরা যদি মূল্যায়ন না করি, তার কি যায় আসে? তার কিছুই যায় আসবে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের ভারতের দিকে তাকান, সেখানে তারা বিজেপির সাথে কংগ্রেসের সরাসরি বিরোধ, আদর্শগত বিরোধ, রাজনৈতিকভাবে বিরোধ, সরকার বেসরকারি যখন যে অবস্থান থাকে সব সময় তাদের বিরোধ। কিন্তু আপনি দেখবেন করমচাঁদ মহাত্মা গান্ধীর যখন জন্মদিন পালন করে, মৃত্যু দিবস পালন করে, তারা সেটা তখন ওই মুহূর্তে বিতর্ক করে না। বিতর্ক তারা করে যেখানে বিতর্ক করার করে, কিন্তু যেখানে সম্মান দেওয়ার সেখানে তারা দেয়। এটা হচ্ছে গণতন্ত্র। কিন্তু আমাদের এখানে আপনি আমার দলের না মানে আপনার সবকিছু অস্বীকার, আবার আপনি আমার দলের মানে আপনার যে যোগ্যতা নাই তা নিয়েও আমি বাড়াবাড়ি করি। এটা হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতি। এটা সংস্কৃতি বললে ভুল হবে, এটা রাজনৈতিক অপসংস্কৃতি। এর থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমি অবাক হয়ে গেছি যে বিএনপির মধ্যে যারা মুক্তিযুদ্ধ আছে, একজনের বিবৃতি দেন নাই, শোক প্রকাশ করেন নাই। এটা ভদ্রতার মধ্যে পড়ে না, এটা কোনো ভদ্রতার মধ্যেই পড়ে না। তিনি আওয়ামী লীগ করেন না বিএনপি করেন, তিনি বাংলাদেশের 9 বারের এমপি, মন্ত্রী, উপদেষ্টা, মুক্তিযুদ্ধের তিনি সংগঠক। তার মৃত্যুতে শোক প্রকাশ করতে ভয় পায় কি কারণে? কিন্তু আমরা দেখলাম যে পাকিস্তানের কোন জেনারেল মারা যায় তাদের জন্য বাংলাদেশ থেকে রাষ্ট্রীয়ভাবে শোক প্রকাশ করা হয়। আমরা এও দেখলাম যে বাংলাদেশের জামাতের জন্য, স্বাধীনতা বিরোধীর জন্য সংসদে শোক প্রস্তাব পাশ করা হয়েছে। আমরা দেখেছি এই সেই বাংলাদেশ। কি বিচিত্র, মানে ভাবতেই অবাক লাগে কোন দেশে বাস করি আমরা। উপর দিকে থুতু দিলে কিন্তু নিজের কাঁধেই পড়ে, এটা বাংলাদেশের রাজনীতিবিদেরা ভুলে গেছে। আপনি যদি আপনার প্রতিপক্ষকে সম্মান না দেন, আপনাকেও তো সম্মান দিবে না। তাহলে বিষয়টা কি দাঁড়ালো রাজনীতিতে? যাই হোক, আমি ওই বিষয়ে আর যাচ্ছি না। তাকে নিয়ে আপনি আলোচনা, তাকে নিয়ে বইয়ের পর বই লিখতে পারবেন। আপনারা যারা দেখেছেন তারা তো লিখতে পারবেন, আমরা যার সম্পর্কে পড়েছি আমরাও লিখতে পারবো। এত বড় বর্ণাঢ্য জীবন তাকে নিয়ে গ্রন্থ রচনা করা যায়। সেই তোফায়েল আহমেদকে নিয়ে জনকে বিবৃতি দেন সরকার, সরকারি লোক, কেউ বলতে পারতো, ব্যক্তিগত ভাবেও তো কিছু বলতে পারতো, যেখানে কোথাকার কোন হাদি তাকে নিয়ে বাংলাদেশ তোলপাড় হয়ে যায়, কোথাকার কোন আবু সাইদ তাকে নিয়ে তোলপাড় হয়ে যায়। তোফায়েল আহমেদের নাম নিতে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদেরা মুখে ব্যথা পায়। যাই হোক, এটার ক্রিয়া প্রতিক্রিয়া সবই আছে, এটা ঠিক না, এটা থেকে বের হয়ে আসতে হবে। চিটাগাং এর মন্ত্রীর যে পাহাড়ের যে মন্ত্রীর কথা বললেন, আপনি ঠিকই বলেছেন যে সেখানে 3টা আলোচনায় শোনা যায়, দলীয় কোন্দল, ক্ষমতার দ্বন্দ্ব, সরকারের সাথে বিরোধ, মতবিরোধ, এমনকি প্রশাসক নিয়োগ, এগুলো নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে। এই দ্বন্দ্বের প্রতিক্রিয়া তার পদত্যাগ পত্র এখনো গ্রহণ করা হয়েছে কিনা আমি জানি না। শুনেছি আবার তাকে ফিরিয়ে আনা হতে পারে। এক পক্ষ তার পক্ষে বলতেছে, আরেক পক্ষ অনর তাকে পদত্যাগ করানোর জন্য। কারো কারো কাছে শুনেছি আমি ব্যক্তিগতভাবে, এটা পত্রিকায় আসেন, ব্যক্তিগতভাবে শুনেছি আসলেই সেখানে পাহাড়ের সমস্যা হচ্ছে, তাই তিনি পদত্যাগ করতে চাচ্ছেন। আমি সবাই জানি যে কোনো নেতা বা কোনো মন্ত্রী যখন পদত্যাগ করে তারা শারীরিক কারণে কি ইত্যাদি ইত্যাদি বা বিভিন্ন কারণ লেখে, কিন্তু তারা আসল কারণটা বলে না। কিন্তু সমাজদার গেলে ইশারা বিকাপি, একটা সরকার 100 দিন পার হয়নি, তার মধ্যে একটি মন্ত্রীর পদত্যাগ, দালমে কুস্তক আলা হায়, একটা না একটা কিছু তো সেখানে ঘটতেছে। এটা দেশের জন্য খুব ভালো খবর বয়ে আনতেছে বলে আমি মনে করি না। কারণ এমনিতেই দেশের যে অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, আইন ও বিচার, আদালত ফাংশন করতেছে না, পুলিশ
কাজ করতে পারতেছে না স্বতঃস্ফূর্ত ভাবে তার দায়িত্ব নিয়ে। তার মধ্যে একজন মন্ত্রীর পদত্যাগ, এগুলো অনেক কিছুই ইশারা দেয়, আমাদের অনেক কিছু জানান দেয়। অনেকগুলো অনুমান করা যায়, কতগুলো অনুমান করা যায় না। আমাদের অপেক্ষা করতে হবে যে আসলে বিষয়টা কি। আমার ধারণা এই মন্ত্রীর পদত্যাগের ঘটনা নিয়ে যা ঘটেছে, আমরা হয়তো 72 ঘন্টার মধ্যেই আসল কারণ খুঁজে পাবো। যেতে চাই ফরিদ ভাই, আপনার কাছে আমার জানার আগ্রহ, আপনি খুবই মজাদার আপনার আপনার সব সুলভ ভঙ্গিতে ডক্টর ইউনূস সম্পর্কে, তার শাসন, তার উপদেষ্টা পরিষদ, ফরিদ ভাই তার সব সুলভ ভঙ্গিতে বলেন। এখন ডক্টর ইউনূস সাহেব ফ্রান্সে গেছেন ফরিদ ভাই, তো আগে তো যেদিকেই যেতেন সাথে লটবহর নিয়ে যেতেন, নিবন্ধনহীন এনসিপির নেতাদের বিশ্বের দরবারে গিয়ে দেখাতেন বাংলাদেশের সব চেঞ্জ করে দিচ্ছে। এবারও তিনি ফ্রান্সে গিয়ে ফ্রান্সের মন্ত্রীর সাথে সংলাপে বলেছেন যে বাংলাদেশে তরুণরাই এখন নেতৃত্ব দিচ্ছে, তরুণদের এবার কিন্তু আর সাথে নেন নাই। মানে তরুণদের তো উনি এখনো শেল্টার দিচ্ছেন নাকি? এখনো তো এনসিপি কে উনি শেল্টার দিচ্ছেন আমরা যতটুকু শুনি, নাকি শেল্টার দিচ্ছেন না? উনি কি আগামীতে এনসিপি তে যোগ দিবেন? এনসিপি থেকে কিন্তু তাকে বলছে যে আপনি প্রাসাদে না থেকে আপনি রাজপথে নেমে আসেন। কি করছেন উনি ফ্রান্সে গিয়ে, আপনার কি ধারণা? এখন আমার ভাবির পোলাদের, এখন ভাবির পোলা বলতে শরম পাই কেন জানেন? যেভাবে মহিলারা জুতা পেটা শুরু করে দিয়েছে আমার ভাবির পোলাদের, এই লজ্জায় এখন আর ভাবির পোলা বলে তো। ইভেন ফরিদ ভাই পর্তুগালেও, লিসবনেও। জি জি জি, সব জায়গায় মানে দেশে বিদেশে। এখন আমি তো চিন্তা করতেছি এরা যদি বেহেশতে যায় সেখানেও না কেউ জুতা মারে, ডিম মারে, এই চিন্তায় আছি এখন আর কি। যাই হোক, আর আমাদের ভাবির পোলাদের যে দাদু মশাই আছে, যার নাম বললেন, যাকে আমি আদর করে আদম ব্যাপারী বলি, অবশ্যই এটা আমি কিন্তু, শোনেন, মানুষের কিন্তু কর্মেই তার প্রমাণ হয়। যেমন যারা যে আম বেচে তারে, তারে বলে আম তারে, ঠিক আছে? জামাতিদের মানুষ মধুদি বলে, যে মধু বেচে আজকে তারে তার নামে আজকে আজকে ফরিদ ভাই একটু ইন্টারফেয়ার করি। ওই যে মাহফুজ আলম যে কথাগুলো বলছে, সেখানে একটা জায়গায় বলছে যে বড়রা ছোটদের বিক্রি করে দিয়েছে হাটে। মাহফুজ মিন করছে যে নিশ্চয়ই আমার আমার ভাবির পোলাদের তারেক রহমানকে যে 7 বার বেচতে পারে, তা আমার ভাবির পোলাদের বিক্রি করবে না? জামাত আর ডক্টর ইউনূসের চাইতে আমার ভাবির পোলারা তো বেশি চালাক হয় নাই। তাদের তো এই, তাদের জামালপুর হাটে কিনবে, গাবতলী হাটে গিয়ে বিক্রি করবে, তাদের রাজশাহীর হাটে কিনবে, বরিশালের হাটে গিয়ে বিক্রি করবে, এটাই তো স্বাভাবিক। তাদের বিক্রি করা তো হবে। আমার ভাবির পোলারা তো কম চালাক না, এরাও তো কম চালাক না, মোটামুটি ডক্টর ইউনূসের সাথে থেকে শিখে ফেলেছে অলরেডি। আমার এক ভাবির পোলা তো বলছে যে আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে সে কিছু জানে না, সে নাকি ওই কিচেন নাকি চিকেন ক্যাবিনেট কি বলে আমি জানি না, আমার ভাবির পোলারা কি বলে। যাই হোক, কারণ আমি তো আর ওই ক্যাবিনেট ট্যাবিনেট বুঝি না, মন্ত্রীও হই না, এমপি হই নাই, তাই ভুল ত্রুটি হইতে পারে, ক্ষমা করবেন। সেই কিচেন নাকি চিকিৎসা, আমি তো সেখানে ছিলামই না। আমার ভাবির পোলা তো না করে পড়ে, কেউ তো কারোর চেয়ে শিয়ানা কম না, আমার ভাবির পোলারাও শিয়ানা কম না। আবার জামাতও বলে যে আমরা এই চুক্তি জানি না। খেয়াল করছেন ফরিদ ভাই? এটা তো আল্লাহর অলির দল, এরা হলো টাটকা অলির দল। দুষ্ট লোকেরা শয়তান বলে, এদের তো টাটকা অলির দল, কি মিথ্যা কথা বলতে পারে? এরা, এদের উপরে যদি আপনি বলেন যে জামাতের 27 গুণ মিথ্যা কথা বলেছে, ডাক্তার মাসুদ মিথ্যা কথা বলেছে, পাটোয়ারি মিথ্যা কথা বলেছে, পাওয়ার নাকি পাওয়ার, মুসলমানের নাম কিভাবে পাওয়ার হয় এটা বুঝলাম না। পাওয়ার নাম তো খ্রিস্টানদের হয়, ডেভিড পাওয়ার, এগুলোর নাম তো আগে পিছে খ্রিস্টানদের হওয়ার কথা। জামাতের নেতা নামের পিছে কিভাবে যে পাওয়ার হয় এটা তো আমি বুঝলাম। আমি জানি যে পাওয়ার, আমি আগে মনে করতে এটা এমনি এমনি বুঝতে বলে পাওয়ার, পাওয়ার হয় কেমন মুসলমানের নাম? আমার নামের আগে একটু কিছু পাইলেই তো জামাতেরা দেখি দৌড়াদৌড়ি শুরু করে, নাম এরকম কেন এরকম কেন, পাওয়ার নাম মুসলমানের কিভাবে? যাই হোক, সেটা তাদের ব্যাপার। তো আমার এই জামাতের তো টাটকা অলির দল হোক শয়তানের দল হোক, এদের আমি মগা মধুদের উম্মত বলি। কারণ মুসলমান হচ্ছে মোহাম্মদের, নবী মোহাম্মদের উম্মত, কিন্তু এরা হচ্ছে মগা মধুদের উম্মত, মানে জামাতের যে প্রতিষ্ঠাতা তার উম্মত। এরা নিজেদের তো মুসলমান মনে করে না, কথাবার্তা তো শুনতেই আছেন তাদের, তারা বেহেশতের টিকিট পর্যন্ত বিক্রি করে। মানে চায়না শুনেছি আগে তারা 2 নম্বর জিনিস বিক্রি করে, জামাত এবার 2 নম্বর বেহেশত বিক্রি করা শুরু করে দিয়েছে। চায়নার সাথে তাদের প্রীতি বেশি, কিছু শিখেছে সেখানে। যাই হোক, আপনি কিন্তু একটা কথা এড়িয়ে গেছে, সে হলো কার সাথে বেড়াতে গেছে সেটা কিন্তু বল। ভাবির পোলাদের না নিতে পারে, কিন্তু ভাবির পোলাদের খালাকে কিন্তু টেনে নিতে। আপনি কি ওনার বান্ধবীর কথা বলবেন? জি জি, এই তো আপনারা বলতেছেন বান্ধবী, ওটা আমার ভাবির পোলাদের খালা। সে আমার সাথে না ঘুরে ঘুরে ডক্টর ইউনূসের সাথে কন্ত দেখি, অন্তত পক্ষে আপনার সাথে, আমাদের অ্যাডভোকেট সাহেবের সাথে যদি ঘুরতো একটা কথা ছিল। এই বৃদ্ধ একটা লোকের সাথে আমার ভাবির পোলার খালারা ঘুরতেছে, এটা কোনো কথা? দুষ্ট লেগেরা কত কথা ছড়াইতেছে আপনি তবে জানেন। ওই লজ্জা বান্ধবীর করে। যা চেহারা, ওই চেহারার সঙ্গে আমার ফরিদ ভাইকে ভালো মানাবে। যাই হোক, এখন এই 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 যে যে ডক্টর ইউনূস সেখানে গিয়ে হামে টিকার অভাবে কতগুলো শিশু মারা গেল। 500 আর অলরেডি। সেদিকে, হ্যাঁ, সরকারি হিসাব, এটা তো সরকারি হিসাব, বেসরকারি হিসাবে কত মারা গেছে আরো
তথ্যগত, আমরা এগুলো সঠিক তথ্য এখনো পাইনি। 500 না, মনে করেন 5 জন মারা গেছে, মিনিমাম তো একটা দুঃখ প্রকাশ করে। ধরেন আপনি এখন স্বাস্থ্যমন্ত্রী, আমার তো ধারণা আপনার কান্নাকাটি শুরু করে দিতেন, আপনি ক্ষমা চাইতেন যে আমার ভুল হয়েছে, এটা আমার ধারণা। আর 500, ওরে বাপরে বাপ। আমার ধারণা আমরা 3 জনের কেউ যদি এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব থাকতাম, আমরা নিজেরাই আত্মহত্যা করতাম বা মারা যেতাম, হার্ট ফেল করে মারা যেতাম। আপনি সহ্য করতে পারতেন যে 500 শিশু আপনার হাতের, আপনার কারণে, আপনার অবহেলায় মারা যাবে? আপনি সুস্থ থাকতে পারবেন? পারবেন না। আপনারা 2 জনে কেউই পারবেন না। আমি তো পারবোই না। আমি তো জাস্ট হার্ট অ্যাটাক করে মারা যাবো। কিন্তু ডক্টর ইউনূস টু শব্দটি করে না। কারণ কি? কারণ হচ্ছে, কারণ তিনি এই দেশের মানুষই না। তিনি এই দেশের প্রতি দায়ভার রাখেন না। তার দায়ভার নাই। তিনি তো বলেছেন যে আমার ভাবির পোলারা তাকে নিয়োগ দিয়েছে। বলেন নাই তিনি? তিনি বলেছেন। আসিফ স্যার বলেছে যে তিনি এক কিছু জানেন না। খরিদ আক্তার নাকি, খরিদ আক্তার আমাদের প্রিয়, আমার একদা গুরু ফ্রড মাজাহারের বিবি সাহেব ফরিদ আক্তার, খরিদ আক্তার, যার কারণে কিন্তু আমি কিন্তু চুল মস্ত রেখেছি আমি কমরেড মঈনুদ্দিন খান বাদলের শ্রদ্ধা স্মরণে। কিন্তু চুল কিন্তু আমি বড় করা শিখেছি এই ফ্রড মাজাহারের কারণে। আপনি জানেন চুলে ঝুটি বাঁধা, এই চুলে ঝুটি বাঁধা আমি তাকে দেখে কপি করেছি। আমি কখনো চুল আমি চিন্তাই করি না, এমন না বুদ্ধিজীবীরা রাখে তার এত কথা, মানে চুলটা একটু বড় করি, ঠিক আছে। সেই ফ্রড মাজাহারের স্ত্রী খরিদ আক্তার বলছে, প্রথমে বলছে আমি এটা ঠেকাতে পারলাম না, মানে ওই যে আমেরিকান চুক্তি। তারপরে কি বলেছে, জামাত বিএনপি সহ সকল দল এখানে স্বাক্ষর করেছে। আমার ভাবির পোলারাও না করেছে, জামাতও না করেছে, কিন্তু একেবারে রাজ সাক্ষী, একেবারে এই মুহূর্তে সরকারের ক্ষমতায় ব্লেজার খলিল বলেছেন জামাত স্বাক্ষর করেছে, বিএনপি স্বাক্ষর করেছে। আর যেটুকু বাদ ছিল আমার ওই যে ফরিদা ভাবি নাকি খরিদা ভাবি, তিনি বলে দিয়েছেন, তিনি বলেছেন সবাই স্বাক্ষর করেছে। মানে একেবারে দুইটাই রাজ সাক্ষী, একটা হলো নারী, একজন হলো পুরুষ। আপনি কোথায় যাবেন? যাওয়ার আপনার কোথায় সুযোগ নেই। তবে আমার দুঃখ লাগে, ডক্টর ইউনূস ন্যূনতম লজ্জাবোধ নাই তার। সে নিজের দেশকে অন্ধকারে রেখে আরেক দেশে গেছে আলো ছড়াইতে। ভাই, নিজের ওই যে কথায় আছে না আমাদের দেশে গ্রামে, আসল ঘরে ফসল নাই ঢেকুর ঘরে চান্দুয়া। নিজের দেশকে ভেবে ধ্বংস করে তিনি ওইখানে যাচ্ছেন, আরেক দেশে গল্প করে ওগুলো খাটবে রে ভাই? কোনোদিনই খাটবে না। আর ওই যে আমার আরেক ভাবির পোলা গাল ভোলা মাহফুজের যে কথা বললেন, আমি কতবার ভাবির পোলার ওইখানে গিয়ে লিখি, ভাবির পোলা ওর পেজে ওর 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 আইডিতে গিয়ে লিখি, ভাবির পোলা গালের গস্ত কমাও, পেটের চর্বি কমাও, ঘাড়ের চর্বি কমাও, বর্ষার দেশ তোমার ফুলে ময়মনসিংহে পাউরুটি হয়ে গেছে সেটা কমাও। আমার ভাবির পোলা বুঝতেই চায় না। পাবলিক এমন মায়ের দিবে আমার ভাবির পোলাদের, পালায় যদি যাইতে না পারে, ডক্টর ইউনূস এদের নিয়ে পালায় যাবে আমার বিশ্বাস হয় না। যেই দিন এরা বিপদে পড়বে, অলরেডি ভাবির পোলা তো বলেই ফেলেছে যে কোনো কারণে আল্লাহ না করুক বিএনপি যদি এটা করে সেটা করে, তারা বিপদে পড়বে। এরা জামাতের সঙ্গে যাবে, মানে এরা তো জামাতেরই, জামাতের দলে যোগ দেওয়া মানে আমার ভাবির পোলারা তো জামাতেরই। অলরেডি আমার আরেক ভাবির পোলা তো বলে ফেলছে, পাটোয়ারি নাকি পাটোয়ারি, তাকে নাকি ডারবি পাটোয়ারি বলে না কি যেন বলে, পাটোয়ারি। আমার অনেকগুলো ভাবি তো সৌদি আরবের বাচ্চার মতো নাকি, আমার বউ কয়টা পোলাফোন করে নাম মনে থাকে না, উনি আমার ভাবির পোলাদের নাম কেমনে মনে রাখতে পারেন বলেন? সৌদি আরবের বাচ্চারা নিজের বউয়ের বাচ্চার নাম মনে রাখতে পারে না, আমি এত ভাবির পোলা, আমি তাদের নাম কেমনে মনে রাখবো? এই জন্য আমি নাম ভুল করলে আমাকে ক্ষমা করবেন। দেখ, আমার ভাবির পোলা একটা বলেছে যে আপনারা যদি মওদুদি দেখতে চান, আপনারা যদি জিন্নাত দেখতে চান, সে সাটায়ার করে বলুক আর সিরিয়াসলি বলুক, এগুলো তো আমরা জানি এরা তাই। বাংলাদেশ কিন্তু জিন্নার দেশ হবে না, বাংলাদেশ কিন্তু মওদুদির দেশ হবে না। কারণ সাদেক কায়েম আসুক আর ফাদেক কায়েম আসুক আর যেই সামন চায় সেই সে আসুক। 18 মাস বহু চেষ্টা করা হয়েছে জামাতকে ক্ষমতায় আনার জন্য। আজকে আবার ওই যে আরেক সাবেক শিবির রাশেদ বলে ফেলেছে 77টা যে জামাতের আসন, এটা তাদের ইউনূসের দেওয়া উন্নয়নের টাকা দিয়ে এগুলো কিনে নেওয়া। এগুলো কিনে নেওয়াও না, এগুলো ওয়াকার সাহেব আছে, নামটা ওটা বলতে রাশেদ ভয় পাইছে। ওইখানে ওয়াকার সাহেব, শুধু টাকা না, ওয়াকার সাহেবের সে অনুরোধের আসরে তারা 77টা আসন পেয়েছে। আমার ভাবির পোলারা যে 6টা আসন পেয়েছে। আপনারা 2 জন ইলেকশন করে এমপি হইতে পারবেন কিনা সন্দেহ আছে। আর আমার ভাবির পোলারা এমপি হয়ে এখন মন্ত্রী হয়ে যায়, উপদেষ্টা হয়ে যায়। তো এগুলো যে অনুরোধের আসন আমরা তো বুঝি, আমরা এগুলো বুঝি। আমার আরেক ভাবির পোলা আপনি পূর্ণিয়ার জীবনে তো বর্ণাঢ্য সাংবাদিকতার জীবন, আপনারা কোনোদিন শুনলাম না টিভি চ্যানেলের মালিক হইতে। আমার ভাবির পোলারা টিভি চ্যানেলের মালিক। তালমে তো কুছ কালা হয়। এই যে আমাদের অ্যাডভোকেট সাহেব, তাকে এমপি মন্ত্রী হইতে দেখতেছি না, আমার ভাবির পোলার এমপি মন্ত্রী হয়ে গেছে।
আরে ভাই, আমি তো আমার এলাকায় চেয়ারম্যান হওয়ার সাহস পাইনি, চেয়ারম্যান হবো না, তো যোগ্যতা আমার আছে, সারাটা জীবন রাজনীতি করে আসলাম। আর আমার ভাবির পোলার শুক্র 8 দিন আসার পরে অনুরোধ আসলে এমপি, আমি কুস্ত কালা হয়। এদের নতুন করে বলতে হবে না যে আমরা জামাতে, মানে তারা জামাতে গিয়েছে, তারা তো জামাতেরই। জামাতের যে জামাত এক ধামায় ডিম রাখে না, ওইটা আমরা জানি। জামাতের ধামাই যে দেখেন আমাদের, যাকে আমি স্যার করে বলতাম, অনেকেই বলতো যে আপনি তাকে স্যার বলেন কেন, মেজর হয়েছে তাই স্যার বলেন। তাকে মেজরের জন্য স্যার বলি না, তিনি মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, তাই তাকে স্যার বলি। তাকে আরো কিছু বলা দরকার যদি মুক্তিযোদ্ধা থাকে। তিনি দেখেন জামাতে চলে গেল, সুর করে জামাতে চলে গেল একেবারে। কর্নেল তাও একটু ঢুকে মুখে রেখেছে, বলে না, লজ্জা পায় জামাতে গেছি। আখতারুজ্জামান সাহেব চলে গেছে। তো জামাত কোনোদিন এক ধামায় ডিম রাখে না। তারা বিএনপিতে তাদের ডিম রাখে, আওয়ামী লীগে তাদের ডিম রাখে, ছাত্রলীগে তাদের আন্ডা রাখে, ছাত্র দলে তাদের আন্ডা রাখে, ব্যাংকে তাদের আন্ডা রাখে, এমনকি তারা প্রস্টিটিউশন ব্রোথেলেও তাদের আন্ডা বাচ্চা রেখে দেওয়া। আমরা দেখেছি, আমরা দেখতেছি, তাই দেখেন না আন্দোলন হইতেছে। গ্রাহকের কথা কে এমডি হবে না হবে, একটা ব্যাংকের এমডি কে হবে না হবে, এটা কি গ্রাহকের উপর ডিপেন্ড করে? আমাকে বলেন, আমি তো বুঝি না এটা। আমি অর্থনীতির কিছু বুঝি না, কিন্তু এতটুকু বুঝি একজন গ্রাহকের কথায় একটা প্রতিষ্ঠানের এমডি নির্ধারণ হয় না। সেখানে গ্রাহক মিছিল করতেছে, আমরা তো বুঝি এলে গ্রাহক, গুপ্ত গ্রাহক জামাতে, এগুলো আমরা বুঝি। আমরা না, সবাই বুঝে পেরেছি। তো যে কথাটা আপনারা শুরু করেছিলেন যে এরা ভয়ে আছে, আমার ভাবির পোলা বলেছে, এই ভয় তো তার পাইতে যেই দিনে আমেরিকাতে মাহফুজকে নিয়ে বলছে এটা মাস্টার মাইন্ড, নাকি কি যেন বলেছে, শব্দটা ভুলে গেছে, মাস্টার মাইন্ড, মেটিকুলাসলি মাস্টার মাইন্ড। জি 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 জি, মেটিকুলাস ডিজাইনের মাস্টার মাইন্ড আমার ভাবির পোলা। এবং এই মাস্টার মাইন্ডের পিছিয়ে জামাত আছে, আমরা তো জানি। আর এটাই দুনিয়ার নিয়ম। জামাত যে কি করবে আর কি করবে বোঝা আরো মুশকিল। জামাত আল্লাহর আইন চায়, কিন্তু সংসদে গিয়ে বলে গণতন্ত্র প্রতিষ্ঠায় জামাতের ইতিহাস, অথচ জামাত বলল আল্লাহর আইন চাই, শরিয়া আইন চাই। যে জামাত বললো নারী নেতৃত্ব হারাম, ইসলামের বাইরে যাওয়া যাবে না, তারা কৃষ্ণ মন্দিরে নমিনেশন দিয়ে বসে আছে। হিন্দুর নেতৃত্ব তারা মেনে নিল, কাফেরের নেতৃত্ব। জামাত ভাবির পোলাদের বলির পাঠা বানাইতেই পারে, কাবাব মে হাড্ডি রাখতেই পারে। আমরা দেখলাম তো হাদি কি হইল, হাদি কিভাবে মারা গেল, সাইদ কিভাবে মারা গেল, সবই রহস্যজনক। সামনে আরো ঘটবে, পাটোয়ারিও যায়। এইগুলো তো ঘটবেই। তবে বাংলাদেশে এখন যেটা চলতেছে, আমাদের সংস্কৃতিতে, আপনি আমাদের সৈয়দ সাহেব যেটা বললেন যে আমাদের রাজনীতিতে সৌহার্দ্য আনতে হবে, আমাদের রাজনীতিতে সহনশীলতা আনতে হবে। আর এটা আমরা জনগণ পারবো না, এটা সৈয়দ সাহেব চাইলেও পারবেন না, আপনি পূর্ণিয়া ভাই চাইলেও পারবেন। এটা রাজনীতিবিদদের কি করতে হবে। এই বল আমি জনগণের কোর্টে দিতে চাই না, আমাদের কোর্টে নিতে চাই না। এটা রাজনীতিবিদেরাই সিদ্ধান্ত নেবে যে তারা পরস্পরকে শ্রদ্ধা করবে, না করলে ফলাফল কিন্তু তাদের বিপক্ষে যাবে। সেই জন্য আমাদের গ্রাম্য ভাষায় আছে, কাঠ খাইলে আংরা হবে। তো এদের তো সাথেই হয়ে যাবে। আজকে আপনি তোফায়েল আহমেদের ব্যাপারে একটা বিবৃতি দিচ্ছেন না, আপনার দল করে না বলে, কালকে আপনার সম্পর্কে বলবেন। এটা তো রাজনীতি হতে পারে না, এটা গণতন্ত্র না, এটাই ফ্যাসিজম। আপনি সাদাকে সাদা বলবেন না, কালোকে কালো বলবেন না, এটাই ফ্যাসিজম। কোন বাংলাদেশে আমরা বাস করি? যে সিনেমা প্রধানমন্ত্রী দেখেন আর পরিবার নিয়ে, সেটা আবার জাতীয় নিউজ, আন্তর্জাতিক নিউজ, সেই সিনেমা বন্ধ করতে, প্রদর্শন বন্ধ করতে আপনার 7 গাড়ি পুলিশ পাঠান। কোন দেশে আমরা যাচ্ছি? আমাদের দেশ কোন দিকে যাচ্ছে? এগুলো একটা ভালো সিমটম না। এই যে তাদের 100 দিনের প্রক্রিয়া, তাদের যে কার্যক্রম চললো, মন্ত্রী একটা পদত্যাগ করলো, কি কারণে আমরা কিছুদিন পরেই জানতে পারবো। তবে বাংলাদেশ বদল নেই, এটা মেনে নিতে হবে। ধন্যবাদ। বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। দৈনিক ইত্তেফাক সহ ইলেকট্রনিক এবং প্রিন্টিং মিডিয়ায় বড় ধরনের সংবাদ প্রচারিত হয়েছে এ বিষয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম তার পদত্যাগ পত্রটি, যেটা আমি দর্শক শ্রোতাদের সামনে তুলে ধরতে চাই। পদত্যাগপত্রে দেখা যায় তিনি সম্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তারপরে তিনি তার শারীরিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগের কথা বলেছেন এবং পদত্যাগপত্রের ডান পাশে, শিরোনামের ডান পাশে যদি খেয়াল করে দেখেন, দেখবেন গৃহীত হল। এই গৃহীত হল স্বাক্ষরটি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের।
এখানেই প্রশ্ন উঠেছে, প্রধানমন্ত্রী সব বিষয়ে অবগত থাকবেন এমন কথা নয়। প্রধানমন্ত্রীর দক্ষ আমলারা রয়েছেন, অনেক উপদেষ্টারা রয়েছেন। কোন কোন আমলা তো বহু আগে অবসরে যাওয়ার পরেও তাকে নিয়ে এসে বসানো হয়েছে, কারণ তার বিশ্বস্ত এবং তাদের দৃষ্টিতে অভিজ্ঞ। এটা কি যথার্থ হয়েছে? আইন কি বলে? বাংলাদেশের সংবিধানের 56(2) সাব আর্টিকেল 2, সেখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীর নিয়োগ দান করবেন রাষ্ট্রপতি। খোদ প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী সবার নিয়োগ দেওয়ার কর্তৃপক্ষ একমাত্র রাষ্ট্রপতি। পদত্যাগ করতে হলে তাকে সম্বোধন করে করতে হবে, পদত্যাগপত্র গ্রহণ করতে হলে তাকে গ্রহণ করতে হবে। আমরা ঠিক বুঝতে পারছি না কিভাবে একটা পদত্যাগপত্র প্রধানমন্ত্রীকে সম্বোধন করে হয়, কিভাবে প্রধানমন্ত্রী সেই পদত্যাগপত্র গ্রহণ করেন। সংসদীয় সরকার ব্যবস্থায় মন্ত্রিসভা কেমন হবে, কতজন হবে, সবটাই প্রধানমন্ত্রীর উপরে নির্ভর করে। তিনি যাদের নাম দেবেন রাষ্ট্রপতি তাদেরকেই নিয়োগ দেবেন, তিনি যাদেরকে রাখতে চাইবেন না রাষ্ট্রপতি তাদেরকে বাদ দিবেন, বা কেউ পদত্যাগ করলে রাষ্ট্রপতির কাছে সেই পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর মাধ্যমে অথবা গেলে কোনোভাবে তিনি গ্রহণ করবেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যতিক্রম, রাষ্ট্রপতির কার্যটি করছেন প্রধানমন্ত্রী। যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এই ছবিটি সঠিক হয় তাহলে এটা সংবিধানের লঙ্ঘন। আমার প্রশ্ন, প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংখ্যা তো কম নয়, অনেক। এত বড় একটি ভুল কিভাবে হয়? একের পর এক দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর বক্তব্যে বিভিন্ন তথ্যে ভুল এবং বড় ধরনের ভুল উপস্থাপন হয়। প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার অথবা তার সঙ্গে যারা ব্যুরোক্র্যাট আছেন বা তার যারা অ্যাডভাইজার আছেন, তারা কি তাকে সঠিক তথ্য দিচ্ছেন না? একটি সরকারের প্রধানমন্ত্রী কেন এরকম বালখিল্য অবস্থার মুখোমুখি হবেন? প্রধানমন্ত্রীকে তো হোমওয়ার্ক করিয়ে নিতে হবে, তাকে তো সঠিক তথ্য দিতে হবে। না হলে তিনি সরকার প্রধান, তার কোনো বক্তব্য যদি সঠিক না হয় সেটা তো খুবই বিড়ম্বনার এবং বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়। বিষয়টি খতিয়ে দেখবেন কি? রাষ্ট্রপতির কাজটা প্রধানমন্ত্রী করতে পারেন না। সংবিধান তো তেমন সুযোগ প্রধানমন্ত্রীকে দেয়নি। এমনটা কেন হচ্ছে? শুনলাম পররাষ্ট্রমন্ত্রী 1 বছরের ছুটিতে চলে যেতে পরিকল্পনা গ্রহণ করেছেন। তিনি তো অন্যতম কুশীলব জুলাই সন্ত্রাস বা জুলাই আন্দোলনের। তিনি তো অন্যতম কুশীলব বিএনপিকে ক্ষমতায় আনার। তিনিই তো প্রধান ব্যক্তি যিনি বাংলাদেশের গোলামী চুক্তি সম্পাদনে ভূমিকা রেখেছেন, যেটা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্পষ্ট করে বলেছেন। তিনি তো সেই ব্যক্তি যিনি কিচেন ক্যাবিনেটের মূল ব্যক্তি ছিলেন বলে সেই সময় যারা উপদেষ্টা তারা বলছেন। নাহিদ এনসিপির প্রধান, তিনি বলছেন তিনি কিছু জানেন না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন আমি কিছুই জানতাম না। চিন্তক, ভণ্ড বুদ্ধিজীবী ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আক্তার বলছেন তিনি কিছু জানতেন না। সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বলছেন তিনি কিছু জানতেন না। বহু নাটের গুরু, বহু ভণ্ডামি করা ব্যক্তি আসিফ নজরুল, তিনি বলছেন তিনি কিছু জানতেন না। সবাই দায় এড়াতে চাচ্ছেন কেন? আতঙ্কিত? দীপেন দেওয়ান 3 মাসের মাথায় কেন পদত্যাগ করলেন? পদত্যাগের পূর্বে 2 দিন পূর্বে কেউ জানেন না তিনি এতটা অসুস্থ। তিনি শপথ নিলেন, মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন। 1 সপ্তাহ বা 2 সপ্তাহ তাকে অসুস্থ দেখা যায়নি।
হঠাৎ কেন তিনি পিছিয়ে যাচ্ছেন? হঠাৎ কেন খলিলুর রহমান দীর্ঘ ছুটিতে যেতে চাচ্ছেন? হঠাৎ কেন জুলাই সন্ত্রাসের দ্বারা ক্ষমতাসীন হওয়া পরিষদের সবাই দায় এড়াবার জন্য বলছেন আমি জানতাম না, আমি জানতাম না, আমি জানতাম না, কিচেন ক্যাবিনেটই সবকিছু করেছে? তাহলে কি সবাই আতঙ্কিত? এমন প্রশ্ন তো সামনে এসেছে। অপেক্ষা করি, দেখা যাক পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়। বিদেশে থাকা একজন অনলাইন অ্যাক্টিভিস্ট, অত্যন্ত পরিচিত বাংলাদেশের একজন প্রবাসী সাংবাদিক, তিনি তো বলছেন কিছু একটা হতে যাচ্ছে। ডক্টর ইউনূস ফ্রান্সে গিয়ে একটি হোটেলে বৈঠক করে নানা ষড়যন্ত্র করছেন, ভয়াবহ ষড়যন্ত্র করছেন, এমন তথ্য তো গণমাধ্যমে বেরিয়ে আসছে। তাহলে একটা কিছু হতে যাচ্ছে, এটাই তো স্বাভাবিক। এ কোন সংকেত নাকি অশনি সংকেত? সময় সেটা বলে দেবে। তবে একটা কিছু হতে যাবে, এটাই স্বাভাবিক। শেখ হাসিনা সরকার হোক, মুক্তিযুদ্ধের পক্ষে সরকার হোক, এরা কিন্তু দ্রুত কিন্তু বাংলাদেশে আবির্ভূত হবে, আপনার চিন্তা থেকেও দ্রুত হবে। তখন তারা যাতে ভুল না করেন, আবার যেন মোশতাক, ওয়াকার এদেরকে আবার সেনাবাহিনী প্রধান, মানে বড় বড় মন্ত্রিত্বের পোস্ট, যেখানে তারা আবার এই বঙ্গবন্ধু পরিবারের পরবর্তী সদস্য শেখ হাসিনা বলুন, শেখ রেহানা বলুন, যারা আমাদের নেতৃত্ব দিবেন, তাদেরকে যাতে আবার উৎখাত বা খুন করা এই জায়গায় জড়িত না হতে পারে। খুবই পেইনফুল অভিজ্ঞতা আছে খন্দকার মোশতাক এবং ওয়াকারকে নিয়ে। ডিপ স্টেটের টাকা বিলি করে, ডিপ স্টেটের সহযোগিতায়, আরো নানান বিদেশি শক্তির সহযোগিতা, সব নটনটিদের এখানে অভিনয়ের জন্য নামিয়েছে। এই অবস্থায় কিছু মানুষ তো প্রভাবিত হয়েছে, সেটা তো অস্বীকার করা যাবে না। আর্মিকে যদি কিনে না ফেলতে পারতো ওয়াকারের মাধ্যমে, তাহলে তো ডিপ স্টেট যেভাবে 24-এর ইলেকশন হয়ে যাওয়ার পর জো বাইডেন যেভাবে নথি স্বীকার করে শেখ হাসিনার সাথে একযোগে কাজ করার কথা বলে আপনার একেবারে সশ্রদ্ধ কংগ্রাচুলেটরি লেটার পাঠিয়েছিলেন, সেভাবেই তো চলতো। কিন্তু ধ্বংস তো করে দিয়েছে ওয়াকার। বাংলাদেশের জঙ্গি উত্থানে এখন পর্যন্ত বাংলাদেশের যা কিছু ধ্বংস চলছে, এটা কিন্তু পুরোপুরি সেনাবাহিনীর দায়। এখানে এই যে দুই অ্যাক্টিভিস্ট, আমি নামও নিলাম না, কিন্তু এদের কেউ আমার ভাই না, বন্ধু না, কাউকে আমি পছন্দ অপছন্দ কিছুই করি না। আমি শুধু সবাইকে একেবারে এইখানে যারাই আছে, আমি সবাইকে তাদের কর্ম দ্বারা, তাদের বিশ্বাস দ্বারা, তাদের উদ্দেশ্য দ্বারা আমি তাদেরকে বিচার করি। আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে লালবদর বিতর্কটা থামছে না। ঘাটা যেহেতু অনেক গভীর, এই বিতর্ক না থামাটাই কিন্তু স্বাভাবিক। তারপরও এর একটা সীমা রেখা দরকার, এবং এই সংক্রান্ত যত জটিলতা তৈরি হচ্ছে সেগুলো কিভাবে নিরসন করা যেতে পারে সে ব্যাপারে আমাদের কিছু নীতিমালা দরকার। এ যাবৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ব্যাপারে কিছু কিছু কথা বলেছেন। আমি তার আলোকে এই নীতিমালাটা টানার চেষ্টা করব, যাতে আমাদের সবার সুবিধা হয়। সর্বশেষ যেটা আমি দেখছি যে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে আমাদের কিছু কিছু বন্ধু তার 24শে জুলাইয়ের যে জঙ্গি উত্থান, সেই জঙ্গি উত্থানে তার ভূমিকা ইত্যাদি নিয়ে নতুন করে সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছেন। দেখুন, 24শে যে জুলাই জঙ্গি উত্থান হয়ে গেছে, এই জঙ্গি উত্থানকে যারা সমর্থন করেছে, যারা সহযোগিতা করেছে, যারা তার পক্ষে ছিল, তাদেরকে আসলে তো তাদের কর্মকাণ্ডকে তো আমাদের অবশ্যই পীড়িত করে, এখনো করে, ভবিষ্যতেও করবে। কিন্তু সেই জায়গায় আমাদের পড়ে থাকলে চলবে না। ধরুন এই মঞ্জুরুল আলম পান্না বা আনিস আলমগীর, এই যে প্রভাবশালী জনপ্রিয় সাংবাদিক আছে, তারা পরবর্তীতে এই দুইজন নাম এখানে দিলাম, তারা তো ইউনূসের কাছে জেলও খেটেছে, তাই না? এবং আমি আনিস আলমগীরকে এখন একাধিকবার বলতে শুনেছি যে ওনাদের এইসব সমর্থন ভুল ছিল। এটাকে আপনি সুবিধাবাদ বলতে পারেন বা এইসব বলতে পারেন, কিন্তু এই ধরনের মানুষ যারা সমাজে প্রভাব বিস্তার করতে পারে, যাদের জনপ্রিয়তা আছে, তারা যদি মুক্তিযুদ্ধের চেতনার আলোকে কথা বলেন, মানুষকে প্রভাবিত করেন, সেখানে আসলে তাদেরকে সরাসরি আক্রমণ করাটা এখন ঠিক হচ্ছে না। হ্যাঁ, আক্রমণটা কেন হচ্ছে, কোন পর্যায়ে এটা বন্ধ করা উচিত, সেই জিনিসগুলো আমাদের একটু আরো গভীরভাবে চিন্তা করে দেখা উচিত। একটা জিনিস হলো যে তারা যদি মুক্তিযুদ্ধের পক্ষে বা এখন শেখ হাসিনার পক্ষে কথা বলে, সমস্যাটা কোথায়? সমস্যা একটা হতে পারে যে তারা ভবিষ্যতে আমার থেকে, আপনার থেকে বেশি প্রভাবশালী হয়ে যায় কিনা এই দলে, এইসব চিন্তা আসলে কিছুটা প্রিম্যাচিওর আমি বলবো। যা যদি হয়েও যায়, সবকিছু কি আমি আপনি আটকাতে পারবো? আমাদের প্রয়োজন মোটা দাগে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে, অর্থাৎ পক্ষটাকে, বাংলাদেশের মূল ধারাটাকে
শক্তিশালী করা, সেখানে আপনি ব্যক্তিগতভাবে কিছু পরাজিত হতে পারি, কিছু চাওয়া পাওয়ার হিসাব আমাদের মিলবে না, সেটা তো আছেই। আর বর্তমানে যারা এই প্রশ্নগুলো তুলছেন তারা কিন্তু সবাই একেবারে কোর আওয়ামী লীগ সমর্থক। এদের অনেকে বাংলাদেশ থেকে একেবারে নিপীড়নের যুগে তারা আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছেন, অনেকে অনেক কিছু হারিয়েছেন, আমরা কিন্তু জানিও না, কে বাড়ি হারিয়েছেন, কে ক্ষেত খামার হারিয়েছেন, চাকরি বাকরি হারিয়েছেন, আমরা কিছু কিছু জানি, অনেকের কথা কিন্তু জানি না। সুতরাং এই মানুষগুলো তো আমাদের আপনজন, সেটাও আমাদের বুঝতে হবে। তাদেরকে আবার আমি এটাও অনুরোধ করব যে এদের পেছনে এখন আপনারা এইভাবে লাগতে যাবেন না। তবে সীমারেখা একটা আমাদের থাকা দরকার, সীমারেখাগুলাই আসলে সবচেয়ে বড় প্রয়োজন আমাদের বিবেচনা করা। 24-এ যে জঙ্গি উত্থান হয়েছে সেখানে অনেক আপনার অসাম্প্রদায়িক মানুষ, আলোকিত মানুষ শেখ হাসিনার প্রতি ক্রোধ থেকে, ক্ষোভ থেকে, এমনকি ভালোবাসা থেকেও কিন্তু 24-এর জঙ্গি উত্থানে জড়িত হয়েছে। আমি কিন্তু এগুলো উদাহরণ দিয়ে দিয়ে বলতে যাচ্ছি না, কারণ আসলে আমার আকাঙ্ক্ষাটা হলো যে বিতর্ক কমানো, বিতর্ক বাড়ানো নয়। কিন্তু যেই মানুষটা সত্যিকারের মুক্তিযুদ্ধের যে আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার চেতনা আছে, যেটা ইউনিভার্সাল, যেটা সর্বজনীন, সেটাকে ভালোবাসে, সেটা ভালোবাসার পরও 24-এর জঙ্গি উত্থানে কোনো না কোনো কারণে সামিল হয়েছিল, কিছুদিন তাদের সমর্থন দিয়েছিল, আবার অনেকে তো ধোকাও খেয়েছে। এটাও বুঝতে হবে, বাংলাদেশের সাধারণ মানুষ অনেক ধোকা খেয়েছে। যেইভাবে আপনার অভিনয় হয়েছে এখানে, সারা বাংলাদেশের সব নটনটিদের এখানে এনে অভিনয় করানো হয়েছে। আপনি জানেন যে জঙ্গিরা, বিশেষ করে জামাতের লোকগুলা যে পরিমাণ অভিনয় জানে, সেটাই কিন্তু যথেষ্ট ছিল বাংলাদেশের মানুষকে ধোকা দেওয়ার জন্য। উপরন্তু তারা ডিপ স্টেটের টাকা বিলি করে, ডিপ স্টেটের সহযোগিতায়, আরো নানান বিদেশি শক্তির সহযোগিতা, সব নটনটিদের এখানে অভিনয়ের জন্য নামিয়েছে। এই অবস্থায় কিছু মানুষ তো প্রভাবিত হয়েছে, সেটা তো অস্বীকার করা যাবে না। এইসব মানুষ এখন ভুল বুঝতে পারছে, তারা আবার আওয়ামী লীগের পক্ষে দাঁড়াচ্ছে, তারা ভবিষ্যতে আওয়ামী লীগকে ভোট দিবে। এই জায়গায় এসে তাদেরকে যদি প্রতিপক্ষ হিসাবে দেখেন, এটা কি সঠিক হচ্ছে? এতে আমাদের যে প্রয়োজন যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিটা বৃদ্ধি পাক, সেই জায়গায় তো আপনি সহযোগিতা করছেন না, তাই না? কিন্তু তারপরেও আমি বলবো যে সীমারেখা একটা থাকা উচিত। সীমারেখাটা আসলে খুব বেশি জায়গায় রাখার দরকার নাই। যাদের কথা আমি একটু আগে বললাম, আনিস আলমগীর, মঞ্জুরুল আলম, খান পান্না, এরকম আরো অনেকেই আছেন, তারা তো আসলে আওয়ামী লীগের কোনো পোস্টে নাই, তাই না? তারা এই দলের, তারা তো দাবিও করছেন না যে তারা আওয়ামী লীগের পদবি হোল্ড করছেন। এটা এরকম দাবি করছেন। মঞ্জুরুল আলম পান্না কি ফেসবুকে, ইউটিউবে দিচ্ছে যে যে ছাড়ছে যে শেখ হাসিনা তাকে কাজ দিয়েছেন এবং সেগুলা করছে, তাকে কোনো সমালোচনা করা যাবে না, এগুলো তো তারা বলছে না। এদের পেছনে লাগার আসলে প্রয়োজন নেই। সীমারেখাটা আমাদের ওই জায়গায় থাকা উচিত যেখানে আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সীমারেখা একটা থাকতেই হবে। কারণ আমাদের খুবই পেইনফুল অভিজ্ঞতা আছে খন্দকার মোশতাক এবং ওয়াকারকে নিয়ে। এবং এটা কেন হয়েছে? এটা হওয়ার মূল কারণ কিন্তু ওয়াকার বা খন্দকার মোশতাক, এরা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের চেতনাটাকে তারা ধারণ করে না। মোশতাক সম্পর্কে আমরা অনেক কথা জানি, যেটা বলা হয় যে যখন 1949 সালে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়, তখন বঙ্গবন্ধুকে 1 নাম্বার সাংগঠনিক সম্পাদক এবং মোশতাককে 2 নাম্বার সাংগঠনিক সম্পাদক করার পর থেকে মোশতাক বঙ্গবন্ধুর বিরুদ্ধে তার ক্ষোভ, ক্রোধ, ঘৃণা সেগুলো পুষে চলেছে। হতে পারে, কিন্তু আমার মনে হয় না যে মোশতাক যদি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের মানুষ হতো, তাহলে এই ক্রোধ, ঘৃণা যে পরিমাণ পাষণ্ড এবং পাশবিক প্রতিশোধে মোশতাক গিয়েছিল, সেই জায়গায় কিন্তু পর্যবসিত হতো না। মোশতাক যে অভিনয়গুলো করতো সেটাও তো আমাদের দেখতে হবে, যে সে বঙ্গবন্ধুর বাবা মার কবরে ঢুকে সেখান থেকে কবর থেকে উঠতে চায় না, যে কবরে তাকেও কবরস্থ করে ফেলা হোক তাদের সাথে। তারপরে বঙ্গবন্ধুকে নিয়ে হাতে রান্না করে হাঁসের মাংস খাইয়ে আনা, এই পর্যায়ের চাটুকারিতা, এই পর্যায়ের আপনার কি বলবো ধামাধরা মানুষকে তো মূলত এদের কে আপনি কিভাবে মোকাবেলা করবেন সেটা একটা যেমন ইস্যু। আবার অবিশ্বাসী বা কেমনি করবেন, যেভাবে যে আনুগত্য মোশতাক দেখিয়ে গেছে বঙ্গবন্ধুর প্রতি, তাই না? এগুলো কিছুটা আমরা সবাই মানুষ হিসাবে এসব দ্বারা প্রভাবিত হই। কিন্তু সেখানে আসলে আমাদের যে জায়গাটা আমি বলবো যে বঙ্গবন্ধুর কাজটা ঠিক হয়নি, সেটা হলো যে বঙ্গবন্ধু মোশতাককে
উনি ভেবেছিলেন, আমি যেটা মনে করি শেখ হাসিনার ক্ষেত্রে, যে এরা এতটা মানে সম্পর্কের মধ্যে থাকলে এরা কিভাবে বেইমানি করবে, এই জিনিসটা হয়তো বঙ্গবন্ধু কখনো বিশ্বাস করেন নাই। শেখ হাসিনা ওয়াকারের ক্ষেত্রে সেটাই হবে, বিশ্বাস করেন নাই যে আপা আপা ডাকে, হ্যাঁ, পায়ের নিচে পড়ে সালাম করে, তারপরে আবার লতায় পাতায় আত্মীয়ও আছে। কিন্তু এরা যে তলে তলে সত্যি সত্যি জামাত ইসলামী, এরা যে বাংলাদেশকে ঘৃণা করে, এরা যে পাকিস্তানকে ভালোবাসে, এই জায়গাটা তো আসলে শেখ হাসিনা বা বঙ্গবন্ধু কেউ গুরুত্ব দেন নাই। দুজনেই কিন্তু চেয়েছেন যে বাংলাদেশটাকে ইনক্লুসিভ বাংলাদেশ হোক, সবাই একসাথে হয়ে যায়। এই জন্য আমরা দেখি যে শেখ হাসিনার 16-17 বছরের শাসন আমলে কখনো কিন্তু প্রশাসনকে যেই অর্থে দলীয়করণ বলে সেই অর্থে দলীয়করণ কিন্তু শেখ হাসিনা করেন নাই। যদিও জঙ্গিরা এটাই ছড়িয়েছে, স্বাধীনতা বিরোধীরা, শেখ হাসিনা সব দলীয়করণ করেছে। কিন্তু আমি আমার তো 25 বছরের চাকরি জীবনের অভিজ্ঞতা থেকে দেখেছি, বিএনপি যেইভাবে লোকজন নিয়োগ দেয় তাদের মতো করে, শেখ হাসিনা সরকার কিন্তু কখনো এটা করেনি। না করাটাও হয়তো ভুল ছিল, বাট সেটা আজকের এই লেকচারের অংশ নয়। অংশ হলো যে সীমারেখাটা আমাদের ওই জায়গাটা টানতে হবে। সীমারেখাটা টানতে গেলে আপনার কিন্তু এই যে বাংলাদেশের 10 লাখ মানুষকে আপনার অবজারভেশনে রাখার দরকার নেই। আপনি 200-300 মানুষকেই আপনার পরীক্ষা করলেই কিন্তু যথেষ্ট। অনুবীক্ষণ যন্ত্রের নিচে যদি পরীক্ষা করতে চান, আপনি 200 মানুষকে পরীক্ষা করেন, তাহলেই চলবে। বাকিদের আপনারা ছেড়ে দেন। সেই 200 মানুষ কারা হবে সেটা কিন্তু ইম্পর্টেন্ট। সেটা অবশ্যই এই যে ওয়াকার, খন্দকার, মোশতাক, এরা যেই পোস্টগুলো ক্যারি করতো সেগুলো খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ ওয়াকারের জায়গায় যদি সত্যিকারের আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের কোনো জেনারেল সেদিন আর্মি প্রধান হতেন, কোনোভাবেই কিন্তু এই জঙ্গি উত্থানটা কিন্তু সাকসেসফুল হয় না। বাংলাদেশের জঙ্গি উত্থানে এখন পর্যন্ত বাংলাদেশের যা কিছু ধ্বংস চলছে, এটা কিন্তু পুরোপুরি সেনাবাহিনীর দায়। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ওদেরকে আপনি এই জায়গায় আপনি ইনক্লুড করতে পারেন, কিন্তু মূলত দায় কিন্তু ওয়াকারের। কারফিউগুলা যদি আপনার সঠিকভাবে পালন হতো, কিংবা 75%ও পালন হতো, জঙ্গি উত্থান কিন্তু থেমে যায়, তাই না? তারা কিন্তু কারফিউ কিন্তু তারা কিন্তু এক্সিকিউট করে নাই, বাস্তবায়ন করে নাই সেনাবাহিনী। হ্যাঁ, সেখানে যদি জেনারেল আজিজ থাকতো তাহলে তো অবশ্যই বাস্তবায়ন করতে তারা বাধ্য হতো, কিন্তু ওয়াকার সেটা বাস্তবায়ন করতে দেয় নাই। কিন্তু এর মানে এই নয় যে তো সবাই ওয়াকার ছিল। আমরা তো দেখেছি কিছু কিছু জেনারেল বঙ্গবন্ধু কন্যার সাথে শেষ পর্যন্ত ছিলেন। আমরা জেনারেল মুজিবকে দেখেছি, এই যে জেনারেল জিয়াউল হাসানকে দেখেছি, তাই না? এইরকম তো অনেকেই ছিলেন। কিন্তু ভাবুন তো, সেই যদি জেনারেল মুজিবই যদি সেনাবাহিনী প্রধান হতেন, আমি অবশ্য অনেক জেনারেলকে চিনি না, এই জন্য অন্যদের নাম বলতে পারছি না, তাহলে তো ইতিহাসটা ভিন্ন হতো। তৌহিদ হোসেন বলেছে না যে ডিপ স্টেট সব জায়গায় থাকে, কিন্তু ওরা স্রোতের প্রতিকূলে যায় না সাধারণত। সেটাও তো সত্য। অর্থাৎ আর্মিকে যদি কিনে না ফেলতে পারতো ওয়াকারের মাধ্যমে, তাহলে তো ডিপ স্টেট যেভাবে 24-এর ইলেকশন হয়ে যাওয়ার পর জো বাইডেন যেভাবে নতি স্বীকার করে শেখ হাসিনার সাথে একযোগে কাজ করার কথা বলে আপনার একেবারে সশ্রদ্ধ কংগ্রাচুলেটরি লেটার পাঠিয়েছিলেন, সেইভাবেই তো চলতো। কিন্তু ধ্বংস তো করে দিয়েছে ওয়াকার। কাজেই ওয়াকারকে কে ওয়াকার হচ্ছে সেই জায়গায় কিন্তু আপনারা যারা এখন পান্না, আনিস আলমগীর, এদের উপর আপনারা আপনাদের খড়গ চালাচ্ছেন, আপনারা সেই জায়গায় বরঞ্চ নেত্রীকে সাবধান করুন, সারাক্ষণ নেত্রীর প্রতি নজর রাখুন, যাতে আমাদের এই ধরনের জায়গাগুলোতে ভবিষ্যতে এই ধরনের কোনো এই পোস্টগুলা, অর্থাৎ যার প্রতি ন্যূনতম সামান্যতম সন্দেহও আছে, অতীত কর্মকাণ্ডে বলুন, পারিবারিক ঐতিহ্যে বলুন, কিংবা বাংলাদেশকে ঘৃণা করা, পাকিস্তানকে ভালোবাসা, হ্যাঁ, হিন্দু ঘৃণা করা, আপনার ভারত বিদ্বেষ করা, যেটা মোস্টলি আপনার পাকিস্তানকে পুনরুজ্জীবন করার আন্দোলন থেকে তৈরি হয়েছে, সেই মানুষগুলো যেন ওই 100-200 মানুষের জায়গায় যেতে পারে না। ইন প্রিন্সিপাল কোনো মন্ত্রী যেন ওই পোস্ট মানে কেউ যেন শেখ হাসিনা সরকারে এই ধরনের ঘৃণা থাকলে মন্ত্রী না হতে পারে। কারণ মন্ত্রীদের হাতে একটা বড় ক্ষমতা থাকে, তার অধীনে মানুষ থাকে, ইত্যাদি থাকে। এইভাবে মন্ত্রী, সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, এইভাবে আপনি হয়তো 150-200 হিসাব করে দেখতে হবে কত পোস্ট পাওয়া যায়, মানে কতগুলো পজিশন মানুষ, বিশেষ করে প্রশাসনিক ক্ষমতা সম্পন্ন পোস্টগুলো কারা হোল্ড করে, সেই জায়গায় যেন এই ধরনের কোনো মানুষ আপনার না যেতে পারে। এটুকু যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে কিন্তু ভবিষ্যতে আমরা আরেকটা 5ই আগস্ট কিংবা আরেকটা 15ই আগস্ট আপনার এড়িয়ে যেতে পারবো। সেই জায়গায় আমাদের যথেষ্ট খেয়াল রাখতে হবে। কিন্তু তাই বলে আমরা যে বাংলাদেশের আওয়ামী লীগ বলুন, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলুন, সেখানে যে আমাদের 10-12 কোটি 8 কোটি মানুষের সমর্থন আছে, সেই জায়গায় তো আমরা সমর্থনটা বাড়াইতে চাই, তাই না? আমরা তো চাই যে অনেক আনিস আলমগীর হয়ে আসুক আমাদের সামনে, অনেক পান্না হয়ে আসুক। যদিও আনিস আলমগীর পান্নাকে আমি বিশেষভাবে অবজার্ভ করে দেখেছি যে উনি কিন্তু কোনোভাবেই আপনার একজন মৌলবাদী চেতনার মানুষ না। হতে পারে সে 24-এর যে জঙ্গি উত্থানকালে শেখ হাসিনা বিরোধী পোস্ট দিয়েছে, আমি কিন্তু তার কোনো কথাবার্তায় কিছুতেই তাকে কিন্তু আপনার, অর্থাৎ আমাদের যে মূল জঙ্গি শ্রেণী জামাতপন্থী বা পাকিস্তান ভালোবাসা, এটা তো পান্নার মধ্যে আমরা পাই না। তাহলে পান্নাকে তো আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, বরং অভ্যন্তরীণ কোনো শত্রু আছে কিনা
তাদেরকে ভয় পান, যে যারা অলরেডি শেখ হাসিনা বা বঙ্গবন্ধু পরিবারের আপনার স্নেহ আনুগত্য ভোগ করতেছে। যেমন আমাদের তো একটা জিনিস দেখবেন যে আমরা কিন্তু জানি যে আওয়ামী লীগের জন্য শেখ হাসিনার বিকল্প যেমন নাই, শেখ হাসিনা উত্তর আওয়ামী লীগও কিন্তু এই যে বঙ্গবন্ধুর যে কোর ফ্যামিলি, যেটা অর্থাৎ বঙ্গবন্ধুর উত্তরাধিকার, যেটা শেখ হাসিনা পার্লামেন্টে ডিফাইন করেছেন যে শেখ হাসিনা, শেখ রেহানা এবং তাদের সন্তানরা, এর বাইরে কিন্তু আওয়ামী লীগের নেতৃত্ব যাওয়ার কোনো সুযোগ বাংলাদেশে এখন পর্যন্ত নাই। আপনি ওই যে যারা যা করে, এবং সেই নেতৃত্ব বঙ্গবন্ধু পরিবারের মধ্যে আপনার কি বলে সাকসেশন প্ল্যানের অংশগ্রহণ করলো, সেটাও কিন্তু আবার শেখ হাসিনাকে করতে হবে। সুতরাং এই 4-5 জন যারা ডিফাইন, তাদেরকে যদি আপনি মেলাইন্ড করেন, সেটা কিন্তু বুঝতে হবে যে সেখানে আপনাকে কিন্তু সাবধান হতে হবে। হ্যাঁ, এর মানে এই নয় যে আমরা শেখ হাসিনা, শেখ রেহানা, জয়, পুতুল, ববি এদের আমরা সমালোচনা করতে পারবো না। সমালোচনার যদি জায়গা না থাকে তাহলে কিন্তু মুশকিল আছে। আমি তো মনে করি আমার প্রতিটা ভিডিওতে, আমি কিন্তু প্রতিটা লেকচারে, প্রতিটা লেখায় আমি কিন্তু শেখ হাসিনাকে সমালোচনা করি, ভয়াবহভাবে সমালোচনা করি। কিন্তু আপনাকে দেখতে হবে সমালোচনাটা কি ভালোবাসা থেকে আসছে নাকি ঘৃণা থেকে আসছে। এই যে দেখেন, সম্প্রতি আওয়ামী লীগের 2 জন অ্যাক্টিভিস্ট সামাজিক যোগ মাধ্যমে কলহ করছে। আপনারা অনেকে এগুলা নিয়ে লিখছেন, বলছেন যে এদের কলহের কারণে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার কিন্তু তা মনে হয় না। এই কলহে বরঞ্চ আমার মনে হচ্ছে যে আওয়ামী লীগ সমৃদ্ধ হচ্ছে। এরা একজন আরেকজন প্রত্যেকের বিরুদ্ধে নানান অভিযোগ আনছে। সেখানে তারা দেখাচ্ছে যে কারা আগে বঙ্গবন্ধুর ফ্যামিলিকে গালি দিয়েছে। সেখানে আপনারা ওই গালিগুলা নিয়ে বসেন, বিচার করেন যে গালিগুলা কি ঘৃণা প্রসূত না ভালোবাসা প্রসূত। যদি আপনার মনে হয় যে ঘৃণা প্রসূত, তাহলে কিন্তু তাকে যাতে এই আওয়ামী লীগের ভেতরে ঢুকে যাতে আপনার কর্মকাণ্ড চালাতে না পারে, সেটার পক্ষে আপনি সোচ্চার হন। এখানে এই যে 2 অ্যাক্টিভিস্ট, আমি নামও নিলাম না, কিন্তু এদের কেউ আমার ভাই না, বন্ধু না, কাউকে আমি পছন্দ কিছুই করি না। আমি শুধু সবাইকে একেবারে এইখানে যারাই আছে, আমি সবাইকে তাদের কর্ম দ্বারা, তাদের বিশ্বাস দ্বারা, তাদের উদ্দেশ্য দ্বারা আমি তাদেরকে বিচার করি। সেই জায়গায় দেখতে হবে যে আসলে যেটা ঘৃণাটা আছে কিনা। ঘৃণা বলতে হলো যে বঙ্গবন্ধু যে বাংলাদেশটাকে স্বাধীন করে দিলেন, এই ক্রোধ আছে কিনা যে বঙ্গবন্ধু কেন বাংলাদেশ স্বাধীন করলো। এই ক্রোধ থাকলে আপনার সমালোচনা হবে ঘৃণামূলক, আর এই ক্রোধ না থাকলে, ওইখানে যদি বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা থাকে, তাহলে সমালোচনাটা হবে ভালোবাসা থেকে উৎসারিত সমালোচনা। হ্যাঁ, আপনার ভালোবাসা থেকে উৎসারিত সমালোচনা শেখ হাসিনা সবসময় পছন্দ করবেন না, শেখ রেহানা সবসময় পছন্দ করবেন না, জয়, পুতুল, ববি সবসময় পছন্দ করবেন না। কিন্তু না করলেও আমাদের সেটা করে যেতে হবে। কারণ হলো যে শেখ হাসিনা, শেখ রেহানা, জয়, পুতুল, ববি তাদেরও কিন্তু ব্যক্তিগত পছন্দ অপছন্দ কিন্তু অনেক বড় ক্ষতিবৃদ্ধি রয়েছে, এটা ভুল হওয়া এবং শুদ্ধ হওয়ার উপর। যেমন আপনার এই ওয়াকারের নির্বাচনে যেই ভুল হয়েছে, তাতে আমরা আওয়ামী লীগ পরিবারের কিংবা আওয়ামী লীগ পরিবার না বলি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মূলধারার 10 কোটি মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এই ওয়াকার দ্বারা। সেখানে আমাদেরকে তো শেখ হাসিনাকে, শেখ রেহানাকে তাদেরকে সতর্ক করতে হবে, ভুল হয়ে গেলে সমালোচনা করতে হবে। কিন্তু এখানে দেখতে হবে যে সেটা তো তাদের ভালোর জন্য আমরা করছি, তাদের প্রতি ভালোবাসা থেকে, তাই না? আমি নিশ্চিতভাবে বুঝি যে এটা বঙ্গবন্ধু কন্যা 2 জন, তাদের ছেলে মেয়েরাও কিন্তু আমাদের উদ্দেশ্যটা বুঝবেন যে আমরা তাদের ভালোবাসি, কারণ তারাই আমাদের ঐক্যের প্রতীক। তাদের বঙ্গবন্ধুর রক্ত তারা বহন করেন, বঙ্গবন্ধু আমাদের বাংলাদেশ দিয়েছেন, তাই না? আমাদের ভালোবাসা থেকে তাদের প্রতি সমালোচনা থাকবে। কিন্তু যদি ঘৃণা থেকে সমালোচনা হয়, সেটা কিন্তু মোশতাকের উত্তরাধিকাররা করে থাকে, সেটা কিন্তু আমরা মূল ধারার কেউ করি না। আমি দেখেছি যে গত 2 বছর প্রচুর সমালোচনা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ রেহানার বিরুদ্ধে, আরো হয়েছে। কিন্তু আওয়ামী লীগের যারা প্রকৃত কর্মী সমর্থক, তারা কিন্তু সবাই ভালোবাসা থেকে সমালোচনাটা করেছেন একেবারে পরিপূর্ণভাবে। পরিবারে আমরা যেমন পিতামাতাকে সমালোচনা করি, আমরা যারা সন্তানকে সমালোচনা করি, সেইভাবে সমালোচনা করেছে। সেটা এক ধরনের সমালোচনা। আবার স্বাধীনতা বিরোধী, মৌলবাদ, জঙ্গি, হেফাজত, জামাত, এরা যে শেখ হাসিনাকে, শেখ রেহানাকে, জয়, পুতুল, ববি ওনাদের যে গালিটা দেন, সেটা কিন্তু ঘৃণা থেকে উৎসারিত। ওই জায়গাটা যদি আপনি বুঝতে পারেন, সেটা বোঝার যদি দক্ষতা আপনার থাকে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কাদেরকে আপনি কোন পর্যায়ে সমালোচনা করবেন। যেটা আমরা আসলে লাল বদরদের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি, যে সব লাল বদরকে পেছনে লেগে তারা যে এখন মুক্তিযুদ্ধের পক্ষে কার্যক্রম চালাচ্ছে, সেই কার্যক্রমকে ব্যাহত করা, এইটা ঠিক সুবিবেচনা প্রসূত বলে আমি মনে করি না।
আমার কথা হলো, যদি আপনি ওয়াচডগ হিসাবে কাজ করতে চান, ভবিষ্যতে অতি দ্রুত কিন্তু শেখ হাসিনা সরকার হোক, মুক্তিযুদ্ধের পক্ষে সরকার হোক, এরা কিন্তু দ্রুত কিন্তু বাংলাদেশে আবির্ভূত হবে, আপনার চিন্তার থেকেও দ্রুত হবে। তখন তারা যাতে ভুল না করেন, আবার যেন মোশতাক, ওয়াকার এদেরকে আবার সেনাবাহিনী প্রধান, মানে বড় বড় মন্ত্রিত্বের পোস্ট, যেখানে তারা আবার এই বঙ্গবন্ধু পরিবারের পরবর্তী সদস্য শেখ হাসিনা বলুন, শেখ রেহানা বলুন, যারা আমাদের নেতৃত্ব দিবেন, তাদেরকে যাতে আবার উৎখাত বা খুন করা এই জায়গায় জড়িত না হতে পারে, সেই জায়গায় ওয়াচডগ হিসাবে যদি কাজ করেন, সেটা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জন্য ভালো হবে। কিন্তু গণহারে যদি সবাইকে আপনি আসতে বাধা দেন, সেটা সুবিবেচনা প্রসূত হবে না। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে আসার ঘোষণা নিয়ে পক্ষে বিপক্ষে চলছে নানান আলোচনা। এর মধ্যে দেশব্যাপী সরকার নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন ছাত্রলীগ, যুবলীগের মিছিলের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি লম্বা হচ্ছে এসব মিছিলের পহর। দীর্ঘ ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে 1 জুন দিনে দুপুরে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিওসির মোড়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিশাল আকস্মিক শোডাউন পুলিশ থেকে শুরু করে সরকারের শীর্ষ মহলে বেশ চিন্তার উদ্রেক করেছে। ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসুর সামনে মানববন্ধন করেছে সংগঠনটির নেতারা। এসব নিয়ে চিন্তা রেশ কাটতে না কাটতে সন্ধ্যায় আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের জানাজাকে কেন্দ্র করে রাজধানীর ঢাকার ধানমন্ডি এলাকা জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে ওঠে। তাৎক্ষণিকভাবে সংবাদ মাধ্যমগুলোর লাইভ সম্প্রচারের ভিডিও প্রশাসনের শীর্ষ মহলকেও ভাবিয়ে তুলেছে। পুলিশ ঘটনাস্থলে তড়িৎ লাঠিচার্জ করে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে। পুলিশের হিসাব মতে 1 জুন একদিনে দেশের কমপক্ষে 10টি জেলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো 9টি কর্মসূচি পালন করেছে। দিন শেষে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল ও অঙ্গ সংগঠনগুলোর এমন তৎপরতায় জরুরি বৈঠকও হয়েছে প্রশাসনের শীর্ষ পর্যায়ে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশ্ন হলো, গত 1 মাসে দলটির প্রায় 500 নেতাকর্মীকে গ্রেপ্তারের পরও এমন মিছিল ঠেকানো যাচ্ছে না, বরং উল্টো বাড়ছে, এবং তা হচ্ছে একেবারে শহরের প্রাণকেন্দ্রগুলোতে। তবে পুলিশের ভাবনার বড় বিষয় হলো, এসব মিছিল করার সময় স্থানীয় জনগণ তাদের সাহায্য করছে। বিষয়টি ব্যাপকভাবে ভাবিয়ে তুলছে প্রশাসনকে। পুলিশের প্রশ্ন, এমন করে কতদিন ঠেকিয়ে রাখা যাবে দলটি? দীর্ঘ 7 দিনের ঈদুল আজহার ছুটি শেষে 1 জুন আনুষ্ঠানিকভাবে খুলেছে দেশের সরকারি অফিস আদালত। দীর্ঘ ছুটির পর প্রথম কর্মদিবসে রাজধানীর বাংলাদেশ সচিবালয় সহ সরকারি দপ্তরগুলোতে যখন একটি মৃদু আমেজ ও ধীর গতির কর্মচাঞ্চল্য বিরাজ করছে, ঠিক তখনই দেশের রাজনৈতিক অঙ্গনে এক আকস্মিক ঝাঁকুনি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্র সংগঠন ছাত্রলীগের আকস্মিক রাজপথের তৎপরতা। রাজধানী ঢাকা এবং বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে দলটির নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেছে। 2025 সালের 12ই মে অন্তর্বর্তী সরকারের এক নির্বাহী আদেশে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর সমস্ত রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল। ইউনূসের আমলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলটির নেতা কর্মীরা আকস্মিক মিছিল করত। বিএনপি ক্ষমতায় আসার পরও বহু জায়গায় মিছিল করেছে, কিন্তু 1 জুন বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামের 2টি আকস্মিক শোডাউন আগের কর্মকাণ্ডগুলোকে একদমই ছাড়িয়ে গেছে। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, চট্টগ্রাম নগরের জিওসি মোড় এলাকায় মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের একাধিক ভিডিও সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। সকালে সংগঠনের ওমরগনি এমইএস কলেজ শাখার নেতাকর্মীরা মিছিলটি করেছেন। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নগরের নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের অপর পাশ থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা জিএসসি মোড়ের দিকে এগিয়ে যাচ্ছেন। এই সময় তারা জয় বাংলা, শেখ হাসিনা আসবে সহ নানা স্লোগান দেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিছিলে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল এমইএস কলেজ ছাত্রলীগ। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, তারা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাননি, তবে ঘটনার ভিডিওগুলো পর্যালোচনা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে। চট্টগ্রামের আনোয়ারায় এই দিন আরো একটি মিছিল হয়েছে। সেখানে ছাত্রলীগের উদ্যোগে মিছিল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, আটক, নেতাকর্মীদের মুক্তি এবং
দেশব্যাপী চলমান ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে এই মিছিল করা হয়েছে। এই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে বেশ আলোচনা হচ্ছে। একই দিন মৌলভীবাজার, সিরাজগঞ্জ, ফরিদপুর, রংপুর ও লক্ষ্মীপুরে মিছিল করে আওয়ামী লীগ অঙ্গ সংগঠনগুলো। পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, 1 জুন সকালে মৌলভীবাজার শহরের শমশেরনগর সড়কে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করে। তবে পুলিশ তাৎক্ষণিক ধাওয়া দিয়ে ব্যানার সহ 2 ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করে। পরবর্তীতে ওই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তা ভাইরাল হয়। একইভাবে ছাত্রলীগের একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়েছে রংপুর মহানগরীতে। ভিডিওতে দেখা যায় রংপুর মহানগর ছাত্রলীগের ব্যানারে হওয়া এই মিছিলে অংশগ্রহণকারীদের অধিকাংশের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ ছিল। ব্যানারে বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সকল রাজবন্দীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল লেখা ছিল। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী ভিডিওটি নগরের পশ্চিম বাবু খান নজরুল পাঠাগারের সামনে আরেক রোড এলাকায় ধারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো 24 মধ্য জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একেবারেই বাইরে আছে ছাত্রলীগ, কিন্তু নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনটির নেতাকর্মীরা 1 জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে। সেটিও আবার একেবারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু ভবনের সামনে। গত ডাকসু নির্বাচনের পর থেকেই ভবনটি একরকম ছাত্র শিবিরের দখলই আছে। বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু ভবনের সামনে মৌন মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। কর্মসূচি থেকে সংগঠনটির পক্ষ থেকে 6 দফা দাবি তুলে ধরা হয়েছে। 1 জুন সকাল 8টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে ছাত্রলীগের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে তার ফাঁসির দাবি জানানো হয়। সংগঠনটির দাবি, প্রধান উপদেষ্টা হামেদ টিকার অর্থ আত্মসাৎ করেছেন এবং শিশু মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িত। সংগঠনটির উত্থাপিত 6 দফা দাবির মধ্যে রয়েছে সারা দেশে সংগঠনটির নেতা কর্মীদের বিরুদ্ধে দেওয়া বহিষ্কারাদেশ ও মামলা প্রত্যাহার, গ্রেপ্তার হওয়া কর্মীদের নিঃশর্ত মুক্তি এবং নতুন করে সোনান অ্যারেস্ট দেখানো বন্ধ করা। এছাড়া নারী ও শিশু হত্যা, ধর্ষণ, মাদ্রাসায় শিশু নির্যাতন এবং অনলাইনে নারী হয়রানির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ ইসরাফিল রতন গণমাধ্যমকে বলেছেন, কারা এই কর্মসূচিতে অংশ নিয়েছে তা শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিস্তারিত জানানো হবে। দিনব্যাপী দেশের নানা স্থানে ছাত্রলীগ, আওয়ামী লীগের এসব কর্মসূচির খবর গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে নানা আলোচনা হচ্ছিল। এরই মধ্যে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদের মৃত্যুর খবর আসে। সোমবার বেলা 3:30টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 82 বছর। তোফায়েল আহমেদের রাজনৈতিক জীবন ছিল বর্ণাঢ্য। 1970 সালে তিনি প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় পরিষদের নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন। দেশ স্বাধীনের পর বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নিজ জেলা ভোলা থেকে 1973 থেকে 2024 সাল পর্যন্ত সব মিলিয়ে তিনি 9 বার সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনৈতিক কারণে 1975 সাল থেকে টানা 33 মাস এবং তারপর অনেকবার কারাভোগ করেন এই নেতা। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন। 69 গণ অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠকের প্রথম জানাজা রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল শুরু করে। স্লোগান বাড়তে থাকলে এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে। সেখান থেকে পুলিশ কয়েকজনকে আটক করে, তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। পুলিশ সদর দপ্তরের একটি সূত্র বলছে, একদিনে দেশের এতগুলো জেলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর বড় বড় শোডাউন বিএনপি ক্ষমতায় আসার পর এই প্রথম হয়েছে। বিষয়টি প্রশাসনকে ভাবিয়ে তুলেছে। পুলিশের একটি গোয়েন্দা উইং এর মতে, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো যেভাবে দেশে কাজ করছে, পুলিশ সেটার নাম দিয়েছে অপারেশন চক্রবাল। কিন্তু এতদিন যেসব মিছিল হতো সেগুলোতে জনসমাগম এতটা ছিল না। কিন্তু 1 জুন প্রথমে চট্টগ্রাম শহরে, পরে ঢাকার ধানমন্ডিতে এত বেশি লোক সমাগম হয়েছে যেটি পুলিশকে নতুন করে ভাবাচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত 24শে এপ্রিল থেকে 20শে মে পর্যন্ত নগরের জিওসি মোড়, 16 শহর, সিআরবি, মেহেদীবাগ, খুলশী ও কোতোয়ালি সহ বিভিন্ন এলাকায় অন্তত 10টি ঝটিকা মিছিল হয়েছে। চট্টগ্রাম পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, সেসব মিছিলে স্থানীয় বা আশপাশের লোকজন তাদের সাহায্য করতেও দেখা যাচ্ছে। বিশেষ করে পুলিশ এসব মিছিলের পেছনে ধাওয়া দিলে তখন সিএনজি ও অটোরিকশাওয়ালারা দ্রুত পালাতে মিছিলকারীদের সাহায্য করছে। ওই পুলিশ কর্মকর্তারা মনে করেন, এভাবে জনসমর্থন থাকলে পুলিশের পক্ষে আওয়ামী লীগ ও ছাত্রলীগের মিছিল ও তৎপরতা ঠেকানো সম্ভব নয়। দর্শক, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর এই মিছিলের ঘটনাগুলো বাড়ছে যখন অতি সম্প্রতি ভারতের দিল্লিতে থাকা আওয়ামী লীগ সভানেত্রী এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতা কর্মীদের দেশে ফেরার এবং স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়ার নির্দেশ দিয়েছেন। একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার রায় হওয়ার পরও তিনি যে কোনো উপায়ে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। সরকারি একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, দেশের অর্ধেক জেলা ও উপজেলায় ছাত্রলীগ এবং যুবলীগের নতুন কমিটি দেওয়া হয়েছে। দিল্লি থেকে শেখ হাসিনা প্রায় তৃণমূলের নেতাকর্মীদের সাথে অনলাইনে কথা বলছেন, নির্দেশ দিচ্ছেন। ফলে স্থানীয়ভাবে ব্যাপক ধরপাকড়ের পরও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের বাগে আনতে পারছে না পুলিশ। চট্টগ্রামের মতো বড় ধরনের শোডাউন আরো একটি মেট্রোপলিটন ও জেলা শহরে হওয়ার আশঙ্কা করা হয়েছে ওই প্রতিবেদনটিতে। পুলিশ কর্মকর্তারা মনে করেন, এমনিতেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। বর্তমান সরকারের 100 দিনে খুনের ঘটনা বাড়ছে। 1 জুন দিবাগত রাতে মোহাম্মদপুরের ছিনতাই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর রাজধানীবাসীর মধ্যে আতঙ্ক বাড়ছে। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ ছাত্রলীগের শোডাউন ঠেকানো পুলিশের পক্ষে প্রায় অসম্ভব। বিষয়টি রাজনৈতিকভাবে সমাধানই ভালো মনে করেন পুলিশ কর্মকর্তারা। এখন দেখার বিষয় সরকারের শীর্ষ মহলে এ নিয়ে কি প্রতিক্রিয়া হয়। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।